স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস জি স্যার। আচ্ছা, তোমাদের এর আগে কততম ক্লাস গেছিল মনে আছে কি? স্যার 25 না 26 25তম। কেন? না না 25 নাম্বার 25তম স্যার। 26তম ক্লাস জি স্যার তোমাদের কাছে 25। যায়নি। তাইলে আজকে আমরা 26তম ক্লাসটা শুরু করতে চাই। ইনশাল্লাহ সবাই মনোযোগী হবে এবং অনেক নতুন নতুন তথ্য পাবে। আর যারা মনোযোগ দিবে তাদের কাছে অনেক ভালো লাগবে আশা করা যায়। স্যার আপনি যে আগের ক্লাসে আমাদেরকে এসডব্লিউ দিয়েছিলেন না? হুম স্যার হুম। আমি সমস্যা 16 থেকে 20 পর্যন্ত পারছি, কিন্তু তারপরের গুলো না স্যার আমি পারি নাই। 16 থেকে 20 পর্যন্ত পারছো? জি স্যার। তারপরে কত ছিল? 21 থেকে পারো নাই নাকি? জি স্যার, স্যার ওগুলো মানে আচ্ছা। অনেক কঠিন লাগতেছিল। না না না, অনেক কঠিন না। তুমি তাহলে ভালো করে দেখো। আমি পার্সোনালি আবার দেখে তোমার জানাবো এই ক্লাসটা যাক, ঠিক আছে? আচ্ছা স্যার। তোমার রোল কত? স্যার 472। 472। পরে আমার মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? তাহলে তোমার একটু হিন্ট স্যার দিলে তুমি হোয়াটসঅ্যাপে? হয়তো ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে স্যার দিলেই ভালো। আমি কোন টাইমে আপনাকে নক করব স্যার, রাতের বেলা? না না, তুমি যে কোনো সময় দিয়ে রাখলে আমি একটু তোমাকে একটু ধরাই দিলে তুমি পারবা আর কি, বুঝছো? তুমি ঠিক আছে। আমারে দিয়ে রাখলে আমার নলেজে থাকলো যে হ্যাঁ এটা আমাকে জানাতে হবে, বুঝতে পেরেছো? অনেক সময় মনে থাকে না তো, অনেক ব্যস্ততার কারণে। আচ্ছা চলো, আমরা আজকের 26তম ক্লাসে কি কি রেখেছি একটু দেখি। আজকে আমরা যথারীতি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং সবাই খাতা কলম লাগবে নিশ্চয়। আমরা দেখো সিস্টেম 3 এর আগের ক্লাসেও করেছি। আমি যেগুলো করাই সাধারণত সেই সিস্টেমের অঙ্কগুলোই কিন্তু এইচডব্লিউ তে দিছি। তুমি হয়তো যেটা বুঝো নাই সেটাতে একটু হয়তো কোনো জায়গায় একটু ধরাই দিলে তোমরা হয়তো করতে পারবে আর কি। পুরাটা বুঝো নাই এরকমটা হওয়ার কথা না। আমি যেই জাতীয়গুলো করাই সেইগুলোই আমি এইচডব্লিউ দিই সাধারণত। যাই হোক, তারপরে সমস্যা হলে সেটা আমরা জানাই দিব ইনশাল্লাহ। তো চলো, লম্ব বা এর আগে যেটা পড়েছি আমরা, লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত ছিল। আর এখানে দেখতেছি লম্ব বা সমান্তরাল সরলরেখা সম্পর্কিত কিভাবে বের করতে পারি এই অংশটা। এই যে সিস্টেম 3 এর অঙ্ক কিন্তু এর আগের ক্লাসেও করেছি। এই যে 472, এখানে মনোযোগ দিও, এখানকার অঙ্ক ওটার সাথে মিল আছে। আমি এখানে দুইটা অঙ্ক রেখেছি, এটা খুব গুরুত্বপূর্ণ দেখে ওই সিস্টেমের অঙ্ক ওখানে শেষ না করতে পারায় আবার কিছু অঙ্ক এখানেও পড়াচ্ছি। ওকে, চলো দেখো এই অঙ্কটা তোমাদের বইতে আছে সম্ভবত। দেখো বইতে পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, তাহলে তোমার খুঁজতে সুবিধা হবে। তোমাদের বইতে 120 পৃষ্ঠা পাইছো? 6 এর 4 নম্বর অঙ্কটা দেখো জি তো। 6 এর 4 জি নম্বর স্যার। অঙ্ক না এটা? জি স্যার 6-4। জি তাহলে স্যার। জি স্যার। পুরো অঙ্কটা উঠানোর দরকার নেই, শুধু নাম্বারটা দিয়ে রাখো, সাথে আমার স্লাইডের নাম্বারটাও দিয়ে রাখবা, তাইলে আমার জন্য সুবিধা হবে। তুমি বইয়ের নাম্বার বলতে পারো অথবা বলতে পারো স্যার আপনার এই স্লাইডের এত নাম্বার অঙ্ক, তাইলে আমার জন্য সুবিধা হবে। দুটো অপশনই লিখে রাখো, হ্যাঁ? আচ্ছা, আমরা অঙ্কটা একটু পড়ে বোঝার চেষ্টা করি, বুঝতে পারলে অঙ্কটা অনেক ইজি হবে। দেখো এই এই অঙ্কটা এই জন্য করাটা জরুরি মনে করেছি, এখানে 4টে সমীকরণ দেখা যাচ্ছে। প্রথমে একটা, তারপরে একটা, এই একটা, এই একটা, মোট 4টে সমীকরণ। সুতরাং এতদিন কিন্তু এতগুলো সমীকরণ দিয়ে অঙ্ক করনি, এই জন্য তোমার মাথা ঘুরে যেতে পারে। সেই কারণে আগে বোঝার চেষ্টা করি। যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই সরল রেখাটি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এবং 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0 এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়, তাহলে তুমি এখন চিন্তা করো যে এই যে দ্বিতীয় রেখা আর তৃতীয় রেখা এই দুটোর ছেদ বিন্দু দিয়ে যায়, তাহলে এই দুটা রেখা তোমার মাথায় রাখার দরকার নাই। এই দুটা সমাধান করলে যে বিন্দুটা পাবে সেটা হচ্ছে ছেদ বিন্দু। তার মানে এই দুটা রেখা মাথাতে বাদ দিয়ে একটা বিন্দু চিন্তা করতে পারি, ঠিক কি না? জি স্যার। কথা বললো, হ্যাঁ? তাহলে জি এই স্যার। যে জি বিন্দুটা, স্যার। যে বিন্দুটাই হোক এই বিন্দু দিয়ে যাবে এবং এই যে চতুর্থ যে রেখাটা দেখতেছো 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0 এই রেখার সমান্তরাল হবে। তুমি প্রথম যে রেখাটা আছে এই রেখাটাই আমরা বের করতে চাই। এই রেখাটা যদি বের করে ফেলি তাহলে তো এবি এর মান পাওয়া যাবে। সুতরাং এই প্রথম রেখাটার আসলে কোনো কাজ নাই এখন, ঠিক আছে? বর্তমানে কোনো কাজ নাই। আমরা বের করতে চাই যে চতুর্থ যে রেখাটা এই রেখাটার সমান্তরাল রেখা বের করতে চাই, এবং সমান্তরাল রেখা বের করতে হলে ওই যে কনস্ট্যান্টের মান লাগবে, সেই মানটা বের করার জন্য ছেদ বিন্দুটা লাগবে। এটাই জাস্ট। যে রেখাটা পাবো আমরা সমান্তরাল, সেই রেখাটাকে আমি যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 অর্থাৎ
ছেদক আকৃতিতে নিতে পারি, তাইলে ওটা এইটার সাথে কম্পেয়ার করে এর মান কত বির মান কত বলে দিতে পারবো, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। 472 বুঝতে জি পেরেছো স্যার। কতটা? জি স্যার 472। বুঝতে পারছি। আচ্ছা, এই জাতীয় অঙ্কই কি ওখানে বুঝো নাই? জি স্যার। আমি স্যার হয়েছে কি গত ক্লাসে আমার বাসায় ওয়াইফাই কানেকশনে অনেক প্রবলেম ছিল, তো আমি মানে কথাগুলো সেটাই। একদম ভালো মতো শুনতে পারতেছিলাম না, এই জন্য আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই জন্য তোমার সমস্যা হচ্ছে। নাহলে আমার ক্লাস করলে তো আমার মনে হয় না কোনো জায়গায় বাকি রেখে কথা বলি আমি। আচ্ছা যাই জি হোক, চলো স্যার, আমি যাই। কখনো হয়ও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। সমস্যা হতেই পারে। চলো আমরা একটু লিখি। প্রথম রেখাটাকে ডান পাশে জিরোর বানাবো, আমরা ওয়ানটাকে বামে নিয়ে গেলাম, কারণ আমরা এটা সমাধান করতে চাই। আর একটা তথ্য তোমাদের দেই, সমাধান অনেকগুলো পদ্ধতিতে সমাধান করা যায়। 9-10 যে পদ্ধতিগুলো পেয়েছি আমরা, একটা পেয়েছিলাম অপনয়ন পদ্ধতি, বজ্রগুণ পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এই চারটা মোটামুটি পড়ছো। আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে পারি, ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করতে পারি, নির্ণায়কের মাধ্যমে সমাধান করতে পারি, কেমার রুলসের মাধ্যমে সমাধান করতে পারি। আরো বড় ক্লাসে আরো অনেক ধরনের সমাধান আছে। তা আমি যেটা বলবো তোমাদেরকে, এখানে তোমরা সবসময়ই বজ্রগুণ পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করো, এটা খুব অল্প সময়ে তুমি সুন্দর একটা রেজাল্ট পাবে, ঠিক আছে? আর যদি অন্যান্য সিস্টেমে যাও তাহলে একটু লেন্দি হয়, বড় হয়ে যায়। সেই কারণে আমি বেশিরভাগই এখানে বজ্রগুণ পদ্ধতি করেছি। কারো কাছে যদি এটা ভালো না লাগে তাহলে তোমরা যে কোনো নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই। এই রেখা দুইটা লেখো আগে। এই পৃষ্ঠা লেখা হইলে আমাকে বলো, আমি পরের পৃষ্ঠাতে যাব। আমরা এই যে 1 নং আর 2 নং যে দুইটা রেখা আছে, এই দুটোকে আগে সমাধান করবো, আমরা ছেদ বিন্দুটা বের করে নিতে চাই। 472, এই যে দুইটা অঙ্ক করব, এই দুটো একটু মনোযোগী হইলে তুমি আশা করা যায় যে ওইখানে অঙ্ক করতে পারবা। তারপরেও কোনো সমস্যা থাকলে আমার পার্সোনালি জানাইলে আমি বলে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে স্যার। স্যার এই পর্যন্ত লেখা শেষ। হ্যাঁ, লেখা শেষ হলে আমার একটু সংকেত দিলে আমরা পরের স্লাইডে যাব। ইয়েস, দেখো ওই দুইটা রেখা, এটা তোমার লেখা লাগবে না, এই বক্সটা আমি রেখেছি যাতে তোমরা বুঝতে পারো সুবিধাজনকভাবে। ওই পাশে আমাদের সমীকরণ দুটো ছিল। এখন দেখো, যখন তুমি এক্স লিখবা, এক্স এর নিচে কি লিখবা? এক্স এর এই কলামটা বন্ধ করে দিবা। তাহলে নির্ণয় যেভাবে করো, বাম পাশে থেকে ডান দিকে, তাহলে -6, আর ফর্মুলার একটা মাইনাস, এখানে -4 -1, তিনটা মাইনাসের কারণে -4। একইভাবে ওয়াই এর কলামটা যদি বন্ধ করে দেই, 3 × -1, তোমরা নিশ্চয় জানো যে এদিক দিয়ে হবে, উল্টে যাবে। আর 2 × 6 মানে 12, আর ফর্মুলা একটা মাইনাস, -12। আর কনস্ট্যান্ট যখন নিব 1, 1 হলে এই কনস্ট্যান্টটা কলমটা বন্ধ থাকবে। 2 × -4 -8, আর -3 হয় এখানে, আর ফর্মুলা একটা মাইনাসের কারণে +3। তোমাদের এখন বোঝার দরকার নাই, পরে বুঝো, কারণ হচ্ছে এখানে আমি সঠিক মতো লিখেছি, আশা করা যায় এখানে কোনো ভুল নাই ইনশাল্লাহ। তো তোমরা একটু দ্রুত লিখে ফেলো যাতে আমরা বেশি বেশি অঙ্ক করতে পারি। তাহলে সমাধান করে আমরা ফাইনালি পেলাম 1 নং এবং 2 নং রেখার বা 2 নং সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক 2,3। তোমরা একটু রেজাল্টটা লিখে ফেলো। স্যার লেখা শেষ। সবাই লিখেছো নাকি একজনের লেখা শেষ? আমরা 25 জনকে জি পেয়েছি, স্যার। আর কেউ আসবে না বলে মনে হচ্ছে নাকি? তোমরা এর আগের ক্লাসে মনে হয় 40 জনের উপরে ছিলে নাকি? দিনে যে জি ক্লাসটা হলো। স্যার ছিল। আহ, আচ্ছা, সমস্যা হতেই পারে, অনেকে জয়েন করে নাই, ইচ্ছা করেই করে নাই, হয়তো রাগ করেছে। আচ্ছা দেখো, আবার দেওয়া আছে, এই যে এই সমীকরণটা দেওয়া আছে 4x + 3y - 6 = 0। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 3। এই 3 নং সরলরেখার সমান্তরাল রেখা চাই। তাহলে আমরা শিখেছিলাম, যদি সমান্তরাল রেখা হয় তাহলে এক্স ওয়াই এর সহগে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ধ্রুবকের পরিবর্তন হবে, ঠিক কিনা? একটা মাত্র পরিবর্তন, সেটা হচ্ছে অনলি কনস্ট্যান্ট উইল চেঞ্জ। তাহলে আমরা চলে যাই, এই কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিই। যে মনে করি 3 নং সরলরেখার সরলরেখার সমীকরণ 4x + 3y, ওখানে ছিল -6 ছিল না? ওখানে ছিল -6, তাহলে আমরা প্লাস কে দিয়ে দিলাম,
এবং এই যে 4 নং রেখাটা যেটা সমান্তরাল দিলাম এই রেখাটাই আমরা বের করতে চাই, কিন্তু এই রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? ওই যে ছেদ বিন্দু দিয়ে যায়। ছেদ বিন্দুটা ছিল কত? 2,3। তাইলে আমরা লিখবো যাহা 2,3 বিন্দুগামী বা এত বিন্দু দিয়ে অতিক্রম করে। সুতরাং 2,3 বিন্দু দ্বারা 4 নং সমীকরণটাকে স্যাটিসফাই করব। তাহলে এক্স এর কাছে রিপ্লেস করব 2 দ্বারা এবং ওয়াই এর কাছে 3 দ্বারা। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে কে এর মান পাচ্ছি -7। লেখা শেষ করো। স্যার লিখছি। ওকে, এই -7টা ধরাধরি করে কোথায় বসাই দিবা? 4 নং এ না 5 নং এ? স্যার 4 নং এ। স্যার 4 নং এ। আচ্ছা, একা না পারলে সবাই মিলে এই কে এর মানটা ধরাধরি করে 4 নং এ বসাই দাও। তাহলে 4 নং সমীকরণে কে এর মানে তো বসাই পেলাম এইটা। কারণ এইটাই সেই সমান্তরাল রেখা। এখন বলছে এ এর মান কত, বি এর মান কত। অর্থাৎ কি, এই রেখাটাকে তুমি x/a + y/b = 1 এই ফরম্যাটে নিবা। তাহলে 17 কে ডান পাশে বার করে দিবা। এখন ডিভাইডেড বাই বোথ সাইডস কত দ্বারা? 17 দ্বারা। তাহলে এখন এই এক্স এর সাথে যে 4টা আছে 4কে 17 নিচে নিয়ে আসবো আমরা। এই যে দেখো, এটা হচ্ছে 5 নং সমীকরণ। এই 5 নং সমীকরণকে যদি আমি এই সমীকরণটার সাথে তুলনা করি তাহলে এর ভ্যালু হবে 17/4, বি এর ভ্যালু হচ্ছে 17/3। এই জন্য 4টে সমীকরণ দিচ্ছে, আসলে মূলত 3টা সমীকরণ ছিল। এটা একটু স্টাইল করছে। ওভাবে প্রশ্নটা না দিয়ে আমরা তো এভাবেও বলতে পারতাম সমান্তরাল রেখাটি এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে। এটা যদি বলতাম তাহলেও তো 17/4 এটা হচ্ছে এক্স অক্ষ থেকে ছেদ করে, 17/3 এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে ছেদ করে, বলা যেত না? তাহলে এই মূল বিষয়টা আমাদের বুঝতে হবে। স্যার লাস্টের কথাটা না আমি বুঝতে পারি নাই, আরেকবার একটু বলবেন? আমি বলতেছি যদি প্রশ্নটা লেখা শেষ হয়েছে তো তোমাদের? জি স্যার। হ্যাঁ, লেখা শেষ হলে শোনো। আমি বলছি যে যদি এই রেখাটা না দিত প্রশ্নে, প্রশ্ন যদি এরকম করা হইতো, দ্বিতীয় এবং তৃতীয় যে রেখাটা আছে বলা হয়তো এই দুইটা রেখার ছেদ বিন্দুতে যায় এবং তৃতীয় রেখাটার সমান্তরাল রেখাটি এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, তাইলেও অঙ্ক কিন্তু এটাই হইতো। আমার এই যে এর মানটাই কিন্তু এক্স অক্ষ থেকে ছেদকারী অংশ আর বির মানটাই কিন্তু ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ, ঠিক কি না? আমরা ছেদকাকৃতির জি রেখাটা স্যার। পড়ছি না, x/a + y/b = 1। আমি সেটাই বলছি, প্রশ্ন এভাবে না করে আমরা এভাবে ল্যাঙ্গুয়েজ দিয়েও করতে পারতাম যে এই সমান্তরাল রেখাটি, এই যে সমান্তরাল রেখাটা তো আসলে এই যে 5 নং এই যে শুরুতে যেটা দেখা যাচ্ছে 4x + 3y - 17 = 0। দেখো আগে ছিল -6, এখন হচ্ছে -17। এটাই সেই নির্ণয় বা নির্দিষ্ট সমান্তরাল সরলরেখা। মূলত এখানেই অঙ্ক শেষ। এখানে একটু স্টাইল করে বলছে এর মান কত, বি এর মান কত। অর্থাৎ এ ছিল আসলে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ, বি ছিল ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ। এই কথাটা আমরা ল্যাঙ্গুয়েজেও বলতে পারতাম। আচ্ছা, এটা লেখা শেষ হয়েছে। আমরা তাহলে পরে আরেকটা অঙ্ক দেখি। দেখো এই অঙ্কটা আছে কিনা তোমাদের বইতে? এই অঙ্কটা মনে হয় নাই, একটু লিখে নাও। এই অঙ্কটা একটু লিখে নিতে হবে। পুরো অঙ্কটা তুলে নাও মেয়েরা, এই অঙ্কটা বইতে নাই। কিন্তু এই অঙ্কটা তোমরা পারবে, ওইটা আগেরটা এটা একই রকম। আগেরটার চেয়ে এটা কষ্ট কম আছে, খালি ছেদ বিন্দু বের করে সমান্তরাল রেখা বের করে ওখানেই আনসার দিব। আমরা আবার x/a + y/b এই ফরম্যাটে নিব না, ঠিক কি না? জি স্যার। যদিও পারবা তোমরা, আমি সময় বাঁচানোর জন্য আমি করে দিচ্ছি। কাজ দিলে অনেক সময় বেশি লাগবে। আমরা প্রথম দুইটা রেখা দিলাম, দুইটা রেখাকে আমরা বজ্রকোণ পদ্ধতিতে সমাধান করব। দেখো একটু লিখে নাও। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার আমাদের যেমন এখানে বলছে কি যে এই রেখাটা ওই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায় আর আরেকটা রেখার সমান্তরাল হয়। তো আমরা ছেদ বিন্দুটা বের করে তারপর সমান্তরাল রেখার সমীকরণের ভিতরে ওইটা মানে বসায় দিব। কিন্তু ও- স্যার যদি বলে যে ওটা এই দিয়ে দুই স্যার যদি বলো। বলে যে এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে, সেটা কিভাবে বের করব স্যার?
কথাটা বুঝলাম না, আরেকবার বলবে? স্যার মানে ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ যদি বের করতে বলে তাহলে সেটা কিভাবে বের করব? এটা একটা সিস্টেম আছে, এখনো মনে হয় তোমাদেরকে এটা করাইনি, সামনে পাবা, ঠিক আছে? দুইটা রেখার ছেদবিন্দুগামী অপর রেখার সমীকরণ, সেই সিস্টেমেও এই অঙ্কটা করা যায় তো, ঠিক আছে? সেই সিস্টেমটা আমি আলাদা করে রাখছি, ওইটা দেখার পরে যদি ওই ফর্মুলা দিয়ে তুমি এটা করতে পারো, তোমার হচ্ছে অসুবিধা নেই। বুঝতে পেরেছো আমার কথাটা? ওই জি ফর্মুলাটা স্যার। আমরা আলোচনা করেছিলাম না, ফর্মুলা আলোচনা করেছিলাম কি, একটা রেখার উৎপাদক প্লাস কে ইন্টু অপর রেখার উৎপাদক ইকুয়াল টু 0। তাহলে জি এই স্যার। ছেদ বিন্দু দিয়ে যায়, আবার এই রেখার সমান্তরাল হবে, তার মানে কি, এই যে এই রেখা, এই যে প্রথম দুইটা রেখা এবং যে রেখাটা আমরা নির্ণয় করতে চাই সেই রেখা, এই তিনটা রেখা কিন্তু সমবিন্দু কনকারেন্ট হয়েছে, ঠিক কি না? জি স্যার, মানে ছেদ বিন্দু দিয়ে যায় আর আরেকটা সমান্তরাল হয়, এজন্য এটা সমবিন্দু হবে। আরে না না, এই যে ছেদ বিন্দু দিয়ে যায় দেখেই সমবিন্দু হবে, সমান্তরাল হোক হোক বা না হোক, কিন্তু এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে না, তাহলে তিনটা রেখা একই বিন্দু দিয়ে গেল না। জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, আমি বলতেছিলাম ওই ফর্মুলা দিয়েও আমরা করতে পারবো, কিন্তু ওই ফর্মুলাটা যেহেতু আমি একটা সিস্টেমে আলাদা করে রাখছি, ওই সিস্টেম যখন আসবে তখন ওইটা দিয়েও তুমি এটা করতে পারবে, ওই ফর্মুলাটাও এখানে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা এটা লেখা শেষ করো প্লিজ। স্যার লেখা হয়েছে। তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা 2, এই যে 34 আর 17 আছে না, এক্স এর মান পাচ্ছি 2 আর ওয়াই এর মান পাচ্ছি 1, এটাও লিখে ফেলো। তাহলে 1 নং এবং 2 নং রেখার ছেদ বিন্দু পাইলাম 2,1। এখন এই যে 13x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এই যে সরল রেখা, এই সরল রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে শুধু মাইনাস 1 এর কাছে প্লাস কে দিয়ে দিব। তাহলে এবং এইটা কি করবে, 2,1 বিন্দুগামী হবে, 2,1 দিয়ে সিদ্ধ করে দিলে এখানে কে এর মান -25, এটা বসাই দিলে যা হবে এটাই আমাদের আনসার। লেখা শেষ করো। স্যার কে এর সামনে কি সবসময় প্লাসই হবে? কে সবসময় প্লাস দিয়েই করো, মাইনাস দিলেও হবে, অসুবিধা নেই, কিন্তু মাইনাস সাধারণত আমরা অ্যাভয়েড করেই থাকি, ঠিক আছে? অ্যাভয়েড করলে তোমার জন্য ভালো হবে, হিসাবে সুবিধা হবে। আচ্ছা স্যার। সবসময় প্লাসকেই ব্যবহার করবা। স্যার লেখা শেষ। ওকে, এই স্যার যে আমার বুঝতে লেখা পারছো? হয়নি একটু। স্যার হয়েছে। একটু খেয়াল করো, এই যে লম্বের পাদবিন্দু সম্পর্কিত অঙ্ক, এই লম্বের পাদবিন্দু গুলো কি বোঝাচ্ছে এটা আগে বোঝার চেষ্টা করো। একটা রেখা আছে, আরেকটা রেখা যদি তার উপরে লম্ব হয়, আবার বলছি, একটা রেখা আছে আরেকটা রেখা যদি লম্ব হয়, লম্ব রেখাটা যে বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে পাদবিন্দু। বুঝতে পেরেছো? ফুট পয়েন্ট অফ দা স্ট্রেট লাইন, তাহলে এটা হবে পাদবিন্দুর স্থানাঙ্ক। বোঝা গেল কিনা? অর্থাৎ পাদবিন্দুটা পাবো, তাহলে মূলত কি পাইলাম, পাদবিন্দুটা হচ্ছে পরস্পর যে দুইটা রেখা লম্ব হয় তাদের ছেদবিন্দু হলো না, তাহলে মেয়েরা? জি স্যার। জি জি স্যার। তাহলে স্যার। এটাও এটাও এক ধরনের ছেদ বিন্দুই, কিন্তু এটা লম্ব যেহেতু আছে এটা আমরা এটা ফুট পয়েন্ট বলতেছি। ওকে, তাহলে এই অঙ্কটা দেখো, তোমাদের বইয়েরই একটা অঙ্ক, আরো কিছু অঙ্ক তোমরা এইচডব্লিউ তে পাবা। 121 পৃষ্ঠায় দেখো 9 যে দুইটা অঙ্ক আছে, 9 দুইটা অঙ্ক আছে, আমি এখানে একটা অঙ্ক করে দিচ্ছি, আর তিনটা অঙ্ক তুমি আমার এইচডব্লিউ তে পাবা। মোট 4টা অঙ্ক আমি এখানে দিছি, আসলে একটা করলেই অন্যগুলো সব বুঝে যাওয়ার কথা। তার আগে একটু বলি নেই, আমরা যখন এক্সারসাইজ 3.7 পড়াবো সামনে, তখন একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাও আমরা এখানে ব্যবহার করে দিতে পারি, পরীক্ষার হলে এটা ব্যবহার করতে পারো। এই মুহূর্তে কিন্তু ওই ফর্মুলা আমি শিখাইনি, এখানে যেভাবে নির্ণয় করতে বলছে সেখানে কিন্তু আবার ওই ফর্মুলাও ব্যবহার করতে বলেনি। প্রশ্নে বলছে 2,3 বিন্দু থেকে একটা রেখা দিছে আর একটা বিন্দু দিছে,
তো বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এই যে রেখাটা আছে এই রেখার উপর একটা লম্ব রেখা বের করবো, ঠিক কিনা? ওই লম্ব রেখা যে বিন্দুতে ছেদ করলো সেটা নির্ণয় করো। তার মানে কি আমরা আগে লম্ব রেখাটা বের করব আর যে রেখাটা দেয়া আছে এই দুটো সমাধান করে পাবো না? জি স্যার। এরপরে আর একটা অংশ বলছে, একটু খেয়াল করবে। এবং এর সাহায্যে, এর মানে কি ওই যে স্থানাঙ্কটা পাইলে পাদবিন্দুর স্থানাঙ্ক, সেই বিন্দুটার সাহায্যে এই বিন্দুটি থেকে, এই যে 2,3 বিন্দুটি থেকে রেখাটার উপর যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটাও বের করতে বলছে। তাহলে দুইটা বিন্দু যখন জানা থাকবে তখন তো এই যে এক্সারসাইজ 3.1 এর শুরুতে আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছিলাম সেই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো, ঠিক কি না? জি স্যার। আমি তোমাদেরকে অ্যাডভান্স বলছিলাম এই যে পরের যে অংশটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আমার ওই পাদবিন্দুর স্থানাঙ্ক ছাড়াও যে এরকম তথ্য দেয়া আছে এখান থেকেই আমরা লম্বের দৈর্ঘ্য বের করার ফর্মুলা জানি। কিন্তু সেটা আমি এখন অ্যাপ্লাই করব না, কারণ এটা পরের পরের ইয়াতে আছে, পরের এক্সারসাইজে আছে। আর এখানে কিন্তু ওইটা ব্যবহার করলেও হবে না, কারণ ওরা প্রশ্নে বলে দিচ্ছে সাহায্যে নির্ণয় করতে বলছে। আমরা তো বিন্দুর সাহায্য ছাড়াই বের করতে পারি, এই জন্য কিন্তু ওভাবে নিলে হবে না। তোমরা যারা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান চাওয়া হয়েছিল, তোমরা যারা নির্ণায়কের মাধ্যমে দিছো তারা রসগোল্লা পেয়েছো, বুঝতে পেরেছো? সেই জন্য পদ্ধতি যেভাবে উল্লেখ থাকে প্রশ্নে সেইভাবেই কিন্তু তোমাকে কাজ করতে হবে। মেয়েরা শুনতে পাচ্ছ? একটু লিখে নাও প্লিজ। এই যে যে রেখাটা দেওয়া আছে আমরা আগে এই রেখাটার উপর লম্ব রেখা বের করতে চাই। তাহলে লম্ব রেখার জন্য আমরা কি জানি যে x এর সহগ y তে যাবে, y এর সহগ x এ যাবে, তাহলে 3x 4y হবে। কিন্তু মাঝখানে চিহ্নটা আমরা বলছি y এর চিহ্নটা তোমরা পরিবর্তন করে দিও, যে কোনো একটা পরিবর্তন করলেই হয়। তারপরে শুরুতে মাইনাস থাকলে কেমন দেখায় এটা আমি তোমাদেরকে কিন্তু নিষেধ করে দিয়েছি যে শুরুতে মাইনাস না দিয়ে তোমরা সবসময় y পরিবর্তন করে দিবা। তাহলে এই যে 1 নং রেখা পাইলাম এই রেখাটা তো অবশ্যই 2,3 বিন্দু দিয়ে যাচ্ছে, তাই না? বলছে এত বিন্দু থেকে লম্ব, তাহলে এই এই বিন্দু থেকে লম্ব মানে বিন্দুটার ভিতর দিয়েই তো লম্বটা যাচ্ছে, তার মানে ওই বিন্দু দিয়ে পাস করছে। তাহলে 2,3 বিন্দু দ্বারা 1 নং রেখাটাকে কি করবা, সিদ্ধ করে দাও। তাহলে এটা মান বসাই দিলে কি এর মানটা পেয়ে যাবে, কি এর মানটা পাইলাম 6। এইটুকুন বুঝতে পেরেছো তো? জি স্যার। হ্যাঁ, এই অঙ্কটার জন্য একটা চিত্র দিবে, আমি কিন্তু চিত্র দেইনি, আমার এই সুযোগটা হয়নি। তোমরা একটা চিত্র দিবে, জাস্ট রাফ একটা চিত্র দিবে, নিচে একটা রেখা আঁকাইবে, যে রেখাটা প্রশ্নে দেওয়া আছে ওই রেখাটা লিখবা, আর উপরে একটা বিন্দু নিবা, সেই বিন্দুটাকে 2,3 দিবা, ওই বিন্দু থেকে একটা লম্ব টানবা। এই লম্বটা ওই রেখাতে যে বিন্দুতে ছেদ করলো ওইটাকে একটা তীর চিহ্ন দিয়ে বলো পাদবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? ওই যে যে বিন্দুতে ছেদ করলো ওই বিন্দুটাকে একটা তীর চিহ্ন দিয়ে বলবা পাদবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? একটা স্যার এই চিত্র দিয়ে পর্যন্ত দাও লেখা মেয়েরা। শেষ। রাফ চিত্রটা দিয়ে দিছো, চিত্র না দিলে সামনে আগাবো না তো, তোমরা পরে আর দিবা না, বলবা স্যার এভাবেই শিখেছে। আমি কিন্তু সময়ের অভাবে আমি এটা দিতে পারিনি, আমি পরবর্তীতে এটা কারেকশন করব। কারেকশন মানে অনেক জায়গায় আমি চিত্র দেওয়ার সুযোগই পাইনি, জি স্যার, এঁকেছি। অনেক সময় লাগে একটা ক্লাস তৈরি করতে, তার মধ্যে চিত্র দিতে গিয়ে আরো সময় সেরাবেরা হয়ে গেছে। চিত্রটা ওকে, কিভাবে আঁকবো আরেকবার বলবেন স্যার? চিত্রটা তুমি খাতায় ভূমি বরাবর এক্স অক্ষ বরাবর একটা রেখা আঁকাইবে, এক্স অক্ষ দেওয়ার দরকার নাই, একটা রেখা আঁকাইবে, ওই রেখাটার নাম দিবে এই যে এইটা, এই যে 4x + 3y - 7 = 0, ওই রেখার নিচ দিয়ে লিখে ফেলো, ঠিক আছে? আর একটা উপর থেকে একটা লম্ব টানো ওই রেখার উপরে, উপর থেকে একটা লম্ব টানবে ওই রেখার উপরে, ওই যে বিন্দুতে ছেদ করবো ওই বিন্দুটাকে তীর চিহ্ন দিয়ে বলো পাদবিন্দু, আর যে বিন্দু থেকে লম্বটা টানছো ওই বিন্দুটার নাম দিবা 2,3। বুঝতে পেরেছো? জি স্যার। প্রশ্নে তো এটাই বলছে 2,3 বিন্দু থেকে তুমি লম্বটা টানবা। এই তাহলে ওই যে শুরুর বিন্দুটা উপরে ওই বিন্দুটা দিবা 2,3। এটা রাফ চিত্র, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ লাগবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই যে লম্ব যে আঁকাচ্ছ এটা চোখের আন্দাজে হইলেও যে এটা লম্ব যেন হয়, এদিকে ওদিকে হেলে দুলে যেন না যায়, ঠিক আছে? তোমরা কিন্তু আমি দেখছি খুব রাফ হাত দিয়ে একটা টান দিয়ে মাইরে দাও, কিন্তু একটু স্কেল রাখবা পাশে, বুঝছো? আর চিত্র আঁকানোর সময় পেন্সিল দিয়ে আঁকানোই ভালো হবে, তাতে তোমরা কাটাকাটি করতে পারো, সুন্দর চিত্র দিতে পারবা। পরীক্ষার হলেও এই অভ্যাসটা যেন বজায় থাকে, পরীক্ষায় যত চিত্র দিব সব যেন পেন্সিল দেওয়া হয়। আর এমন পেন্সিল দিয়ে আঁকাইও না যে ওই যে মানে কালি উঠছে কিনা এটা স্যারের আবার চশমা কিনা লাগে বা অনুবীক্ষণ যন্ত্র লাগে। তোমাদেরকে বলি একটা বোঝো আর একটা। লেখা শেষ করছো 6, কে সমান 6, এই 6 নিয়ে কোথায় বসাবে? 1 নং সমীকরণে বসাই দিবা, এই যে কে এর কাছে 6 হবে। তো চলো 1 নং সমীকরণে বসে এটা পাইলাম। এখন কি করব আমরা, ওই যে প্রথমে যেটা দেয়া ছিল 4x + 3y - 7 = 0, আর এখন পেলাম 3x - 4y + 6, এদের সমাধান করতে হবে মেয়েরা।
তাই সমাধান করলে যে বিন্দুটা পাবো ওটাই কিন্তু ফুট পয়েন্ট। তাহলে এই ফুট পয়েন্টটা বের করতে হলে আমরা বজ্রকোণ পদ্ধতি এই দুটো সমীকরণে বজ্রকোণ পদ্ধতি প্রয়োগ করে পাই। আমি লিখে দিলাম যাতে তোমার সুবিধা হয়, কারণ ওই স্লাইডের ওই পাশে যে রেখাটা রয়েছে ওই রেখাটা নিয়ে কাজ করলে তো আমরা সুবিধাজনকভাবে করতে পারবো না। একটু লিখে ফেলো, আর বজ্রকোণ তো জানোই কিভাবে করতে হয়েছে। এখান থেকে পাওয়া গেলে এটা এখন আমরা -5 দিয়ে কাটাকাটি করে দিব। তোমরা এই পাশে লেখা হইলে আমরা পরের স্লাইডে যাব। স্যার লেখা শেষ। ওকে, স্যার একটু দাঁড়ান। একটু দাঁড়াবো, আমি দাঁড়াইছিলাম, বসে পড়ছি এখন। এখন একজন কমে গেছে, 25 জন ছিল 24 জন হয়েছে। জি স্যার লেখা শেষ। তাইলে এই যে আমরা ক্যালকুলেশন করে এটা পাই, তাহলে x/2 সমান 1/5 আর y/9 সমান 1/5। তাহলে এখান থেকে পাচ্ছি x এর মান 2/5, y সমান 9/5। এটা তোমরা আমি না দেখাইলেও পারবা। সুতরাং 1 নং এবং 2 নং সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক পাইলাম এটা, যাহাকে আমরা বলতেছি পাদবিন্দুর স্থানাঙ্ক। এটা আসলে একটা অ্যান্সার হবে, আমরা অ্যান্সারটা ফাইনালি লিখছি। এখন আরেকটা জিনিস চাইছে না, 2,3 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত। তাহলে দুই বিন্দুর দূরত্বের ফর্মুলা আমরা ব্যবহার করে দিয়েছি, তোমরা একটু লিখে দাও দ্রুত। √, বুঝ দ্য ডিফারেন্স স্কয়ার প্লাস কোটি দ্য ডিফারেন্স স্কয়ার। একটু দ্রুত লেখো, কারণ নামাজের টাইম হয়ে যাচ্ছে তো। লেখা শেষ হলে সংকেত দিও। এই জিনিসটা আমার না দেখালে তোমরা পারবা। এখন এই যে দুই বিন্দুর দূরত্ব নির্ণয়, তারপরেও যেহেতু ক্লাসে আসি দেখাই দেই। অঙ্কটা স্টার দিতে পারো। এই মেয়েরা শোনো, এই যে অঙ্কটা দেখাচ্ছি, এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। তোমরা ওই বইতে অঙ্কের কি বলে এটা, সাল দেখলে বুঝতে পারবা যে কতবার আসছে। আরো অনেকবার হয়তো দেয় নাই এখানে, আরো অনেক আগের সালের গুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে, তোমরা স্টার দিয়ে রাখতে পারো। হ্যাঁ দেখো, এই যে একটু ক্যালকুলেশনটা লিখে নাও। এই যে ক্যালকুলেশন করলে যে 64 + 36 হয়ে যাবে 100, নিচে তো 25 আছে, লসাগু করলে কাটাকাটি গেলে 4 2। তাহলে সুতরাং নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক 2/5, 9/5। লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 একক। আর যখনই দৈর্ঘ্যের ব্যাপারটা আসবে তখন এককটা একটু কষ্ট করে লিখে দিবা। স্যার এটাকে লম্বের দৈর্ঘ্য বলতেছি কেন? কি হবে এটা বলো তো? স্যার যে দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব। এই মধ্যকার দূরত্বটা তো লম্ব বরাবর ছিল। যদি তির্যক বরাবর থাকতো তাহলে তো লম্ব দূরত্ব বলা যেত না, বুঝতে পেরেছো? জি স্যার। যদি একটু হেলানো থাকতো তাহলে আর লম্বের দৈর্ঘ্য বলতে পারতাম না। এই হেলানো বরাবর দৈর্ঘ্যেরও অঙ্ক আছে। যদিও তোমাদের বইতে এই চ্যাপ্টারে একটা অঙ্ক দিয়েছে, আমি এই চ্যাপ্টারে করাবো না, এই অঙ্কটা পরের চ্যাপ্টারে করাবো। স্যার একটা লেখা হচ্ছে শেষ। ওকে ওকে, সবার লেখা শেষ হলো, খুব সুন্দর। চলো আরেকটা অঙ্ক আমরা দেখাইতে চাই, আমাদের হাতে 6 মিনিট টাইম আছে। দরকার হলে আরো 2-1 মিনিট টাইম নিয়ে এই অঙ্কটার এই সিস্টেমটার উপরে একটা স্টার দিতে হবে। মানে অঙ্ক নির্দিষ্ট না, একটা নির্দিষ্ট সিস্টেম এটা। এই সিস্টেমের মধ্যে একটা স্টার দিব। কি হবে এখানে, অন্তর্ভুক্ত কোণের অঙ্ক কিন্তু আগে করছো, কিন্তু এখানে সেটা না। ওইখানে কিন্তু দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ বের করছো, এখানে তোমাকে অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকবে, আর একটা বিন্দু দেয়া থাকবে, একটা রেখা দেয়া থাকবে। আবার বলছি, একটা নির্দিষ্ট বিন্দুগামী বলছে, সরল রেখা থাকবে, অন্তর্ভুক্ত কোণ থাকবে। তাহলে তোমার একটা বিন্দু দিয়ে যদি একটা রেখা যায়, আর একটা রেখার সাথে কত কোণ সৃষ্টি করলে, এটা যদি দেয়া থাকে এবং একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে রেখার সমীকরণটা কি। চলো অঙ্ক দেখলে বুঝতে পারবে তুমি। দেখো এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক আছে, বইতে আমি একটু নাম্বারটা বলছি দেখো। তোমরা 11-র সম্ভবত 4 নম্বর অঙ্কটা দেখো তো, 121 পৃষ্ঠা। জি স্যার। তাহলে ভালো জি করে স্যার। প্রশ্নটা পড়বে। আমি কিন্তু চাচ্ছি যে এখানে 2টা 3টা যাই অঙ্ক হোক, 100টা হোক, সিস্টেমটা ভালো করে মাথার ভিতরে নেওয়ার চেষ্টা করো। দুইটি সরল রেখা 3,4 বিন্দু দিয়ে যায়, যেতে পারে না? দুইটা না, 100 1000টা রেখাও একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যেতে পারে, পারে কি না?
জি স্যার। আচ্ছা, শুধু একটা বিন্দু দিয়ে যায় এটা বলে নাই, এবং ওই রেখাটি মানে যে রেখাটা ওই বিন্দু দিয়ে যায় এটা কিন্তু আমরা এখনো জানি না, ওইটাই কিন্তু আমরা বের করতে চাই। ওই রেখা এই যে রেখা দেয়া আছে এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কথা বুঝতে পেরেছো? এই যে রেখাটা যেটা দেয়া আছে এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং 3,4 বিন্দু দিয়ে যায়। দেখো অনেক আগে 3.5 চ্যাপ্টারে ভালো করে মনে করে দেখো, 3.5 চ্যাপ্টারে কিন্তু এই জাতীয় অঙ্ক করছি, কিন্তু রেখাটা দেয়া ছিল না, বলা ছিল এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এই বিন্দু দিয়ে যায়, এরকম ছিল না? এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই বিন্দু দিয়ে যায়, এরকম অঙ্ক ছিল। সেই অঙ্কটার মতোই কিন্তু ওইখানে এক্স অক্ষ বলা ছিল, এই কারণে কিন্তু তোমরা ঢাল ব্যবহার করতে পারতা। আর এখানে কিন্তু এই 60 ডিগ্রি দিয়ে কিন্তু তোমার এক্স অক্ষের সাথে নয়, এই জন্য অনেকে কিন্তু ভুল বুঝতে পারো যে এই 60 ডিগ্রি দিয়ে তাহলে tan 60 ডিগ্রি হচ্ছে ঢাল। কার ঢাল এটা? এটা কারোই ঢাল না, বুঝতে পেরেছো? ঢালের সংজ্ঞাটা কিন্তু কার সাথে বলো তো? এক্স অক্ষের সাথে হবে সব সময়। এখানে তো এক্স অক্ষ দেয় নাই, বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এক্স অক্ষ মানে ওয়াই ইকুয়াল টু জিরো রেখা, আর এটা তো এক্স আছে, ফোর আছে, ঠিক কি না? তাহলে পার্থক্যটা বুঝতে পারলাম অঙ্কটা? জি স্যার। তাহলে চলো, প্রথম কথা হচ্ছে 3,4 বিন্দু দেওয়া যায় এরকম রেখার সমীকরণটা কি? এটা আসলে এক বিন্দুগামী রেখার সমীকরণ। মনে করে দেখো তো এরকম ফর্মুলা ছিল কিনা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ছিল? জি স্যার। হ্যাঁ, তাহলে তাহলে জি স্যার। সরাসরি লেখো, স্যার যেটা লেখছে এটা লেখো। 3,4 বিন্দুটা উল্লেখ করে দিতে হবে, হ্যাঁ, কোন বিন্দু দিয়ে যাচ্ছে। 3,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই ওয়ান মিনস 4 আর এক্স ওয়ান হচ্ছে 3 আর এম হচ্ছে ঢাল। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে 1 নং রেখার ঢাল কত? আমরা এম ধরে নিয়েছি, এই যে মনে করি বলছি আগে। তাহলে 1 নং রেখার ঢাল পাইছি এম। দেখো এই 60 ডিগ্রি হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী কোণ, ঠিক কিনা মেয়েরা? আমরা যে প্রথম ফর্মুলাটা করেছিলাম যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ ফাই হলে tan ফাই সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2, পড়ছিলাম কিনা? জি স্যার। জি তাহলে স্যার। এই 60 ডিগ্রি কিন্তু ওই যে ফাই বলছো না, ওই ফাই এর মানটা কিন্তু 60 ডিগ্রি। এটা কিন্তু ঢালের কোণ না, এটা মাথায় রাখবা। এটা কিন্তু দুইটা রেখার মধ্যবর্তী কোণ। লেখা শেষ হয়েছে এই পৃষ্ঠা? জি আচ্ছা, স্যার। আর জি আর স্যার। যে রেখাটা দেওয়া আছে ওইটা লেখো, ওই রেখাটার ঢালও লাগবে। একটা হচ্ছে আমরা যে রেখাটা নির্ণয় করব সেই রেখার ঢাল লাগবে, আর যে রেখাটা দেওয়া আছে সেই রেখার ঢাল লাগবে। কেন? আমরা tan ফাই এর যে ফর্মুলা পড়ছি, tan ফাই সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2, তার মানে ঢাল লাগছে দুইটা, ফাই ছিল। তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 1 নং রেখার মধ্যবর্তী কোণ, আর এই যে রেখাটা দেওয়া আছে এই রেখাটার মধ্যবর্তী কোণ। তাহলে এই রেখাটাকে আমি ঢাল আকারে যদি নেই তাহলে এটা হবে y সমান x প্লাস 4। তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তাহলে 2 নং রেখার ঢাল কত হয়েছে, 1 না 5 বলো তো? স্যার স্যার ওয়ান। 1। তাইলে মনে মনে এই 1 কে যদি তুমি m1 ধরো আর m কে যদি m2 ধরো এরকম ধরতে পারো, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 1 নং এবং 2 নং রেখাদ্বয় পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রশ্ন এটা বলছে। তাহলে এই চিত্রটা একটু দেখো, এই যে 60, চিত্রতে একটু কারেকশন আছে মেয়েরা, চিত্রটা আঁকাও। এই যে নিচে ভূমি বরাবর যে রেখাটা দেখতেছো এই রেখাটা হবে x মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এখানে লিখো না, এটা ভুল আছে, এটা কারেকশন করতে হবে, ঠিক আছে? এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো যে রেখাটা দেখাচ্ছে এই রেখাটা আসলে এই রেখা না, এই রেখা হবে ভূমি বরাবর যেটা সেটা। স্যার আরেকবার একটু বলবেন? দাঁড়াও, এক এক মিনিট অপেক্ষা করো।
এখন যে চিত্রটা আছে এই চিত্রটা দাও মেয়েরা, তাইলে তোমার সাথে আর আমার বক বক করা লাগবে না, আমি কারেকশন করে দিলাম। এখন যে চিত্রটা দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি স্লাইড দিচ্ছি, এই চিত্রটা দাও মেয়েরা, আমার কথা কিছু শোনার দরকার নাই, এই চিত্রটা দাও, ঠিক আছে? জি স্যার। আগেরটা ভুল ছিল বুঝছো, আগেরটা অন্য এক জায়গা থেকে নেওয়া ছিল, ওটা ভুল ছিল। চিত্রটা আঁকাও, আর বাকি কথাটা তো বুঝতেই পারছো যে যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই এই ওয়ান, নিচের ওয়ানটা হচ্ছে ফর্মুলার ওয়ান, আর m এর সাথে একটা ওয়ান গুণ আছে, সেটা তো আর দেখা যাচ্ছে না, তাই না? 1 প্লাস m1 ইন্টু m2, ঠিক না মেয়েরা? জি স্যার। তাইলে তাহলে এখানে পরের স্লাইডে যাব। আচ্ছা মেয়েরা শোনো, টাইম যেহেতু কম, আমি তোমাদেরকে একটু বলি, এখান থেকে একবার প্লাস নিবা আর একবার মাইনাস নিবা, বুঝতে পেরেছো? তাহলে দুইবার দুইটা এম এর মান পাইবে না? তাহলে দুইটা এম এর জন্য দুইটা রেখা পাওয়া যাবে। এই যে 3,4 বিন্দু দিয়ে যে গেছে, এই একটা রেখা গেছে, এই দিক দিয়ে একটা রেখা গেছে, ঠিক কি না? জি স্যার। জি স্যার, আমি একটু একটু দেখাই দিচ্ছি, তোমরা লিখতে পারবা না, লেখার সুযোগ দিব না, তোমরা একটু দেখে নাও যে এরকম গুণ করে এম এর মান পাওয়ার পরে এরকম পাইলা, পাওয়ার পরে হর লবে তুমি, এই যে হরে যেটা আছে 1 প্লাস রুট থ্রি, এটা 1 মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করে দাও, তাহলে নিচে রুটটা মুক্ত হয়ে যাবে। মুক্ত হলে কি হবে, উপরে স্কোয়ারের ফর্মুলা হবে, নিচে মাইনাস টু আসবে, যদি ভাঙায় দেই এম এর মানটা একটা সুন্দর রুট থ্রি মাইনাস টু আসবে। তুমি একটু লিখে নাও যে এম সমান রুট থ্রি মাইনাস টু আসবে প্লাস হলে, তুমি শুধু এইটুকু লিখে নাও, তাহলে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে, বুঝতে পেরেছো? খালি লিখে নাও, প্লাস ধরলে বাকি ক্যালকুলেশনটা বাসায় করবা, এখন টাইম নাই, আমি নামাজে যাব। হ্যাঁ হ্যাঁ, লেখো প্লাস স্যার ধরলে লিখছি। এম এর মান। আচ্ছা, আর যদি মাইনাস ধরো তাহলে কি আসবে একটু দেখে নাও। মাইনাস ধরলে এখানে মাইনাস ধরে আমরা একবার নরমাল গুণ করে দিবা, গুণ করার পরে যে যখন ভগ্নাংশ পাইলা সবসময় হরে যেটা আছে তার উল্টাটা দিয়ে গুণ করবা। এটা রুট থ্রি মাইনাস ওয়ান আছে, রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করবা। গুণ করলে ফাইনালি ফর্মুলা হিসাব করলে যা আসে দেখবা যে মাইনাস ব্র্যাকেট রুট থ্রি প্লাস টু আসবে, মাইনাসের জন্য মাইনাস রুট থ্রি প্লাস টু আসবে। এই এম এর মান একবার প্লাসেরটা বসাইবা, একবার মাইনাসেরটা বসাইবা, বসাইলে যেটা আসবে ক্যালকুলেশন করে রেখে দিবা। বইতে তো রেজাল্ট দেয়াই আছে, ঠিক কি না? তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ ওই যে দুটো পাইলে, এটা যেহেতু বইয়ের অঙ্ক। আরেকটা অঙ্ক আছে tan ইনভার্স 1/3 দিয়ে, আগের স্লাইডটা আরেকবার একটু দেন না স্যার প্লিজ, একটু একটা স্ক্রিনশট নিব স্যার। এটা জি স্যার, নিছি স্যার, এখন চেঞ্জ করেন। আরেকটা আছে যে এটা কিন্তু একই রকম, এই যে tan ইনভার্স 1/3, একে কোনো ডিগ্রি রেডিয়ানে নেওয়ার দরকার নাই, ওখানে তো তুমি tan 5 পাইবে, 5 এর কাছে tan ইনভার্স 1/3 বসলে tan ইনভার্স পাশাপাশি বসলে শুধু 1/3 হবে, তোমাকে এটা কোনো ডিগ্রিতে পরিবর্তন করতে হবে না, ঠিক আছে? তাহলে বাকি এইচডব্লিউ গুলো আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট করে দেবনি। এখন ধন্যবাদ সবাইকে। এই দুটো অঙ্ক আমাদের বাকি ছিল, ঠিক আছে? দুটো অঙ্ক দরকার হলে তোমাদের অঙ্ক সহ পোস্ট করে দেবেন, ঠিক আছে? এই যে লাস্টে দুইটা অঙ্ক 31 এবং 32 নাম্বার অঙ্ক ছিল, এবং এইচডব্লিউ আছে 33 থেকে, দেখো এই দুটো অঙ্ক তো সময়ের অভাবে পারা গেল না। ধন্যবাদ সবাইকে, হ্যাঁ? সবাই লিভ নিয়ে চলে যেতে পারো। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।